তো এইচএসসি 2025 আসসালামু আলাইকুম সকলকে, যারা ভিডিওটা অন করেছো তাদের। বাংলা প্রথম পত্রের সকল কবিতাংশের সেরা জ্ঞানমূলক সাজেশন উত্তর সহ আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। ঠিক আছে, তোমার ধৈর্য থাকতে হবে, নাহলে তুমি এগুলা দেখতে পারবে না। আসলে ধৈর্য না হলে কোনো কিছু সম্ভব নয়। তোমার সেরা প্রস্তুতি তোমার ধৈর্যের উপরে নির্ভর করে। তো আমরা আজকে শুরুতেই বলে নিচ্ছি, আজকের ভিডিওর যে ছবিগুলো দিয়ে তোমাদের আমি পড়াবো, আজকে একটু ঘোলাটে হবে। ঠিক আছে, ঘোলাটে হবে। তো পরীক্ষার আগে এগুলো ডাজেন্ট ম্যাটার, এগুলো কোনো ব্যাপার না, এগুলা তোমরা পরীক্ষার আগে ম্যানেজ হয়ে যায়। ঠিক আছে, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত। সোনার তরী হচ্ছে একটা নাম কবিতা। ঠিক আছে, সোনার তরী যেটা কবিতার নাম, কাব্যগ্রন্থের নামও সোনার তরী। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ ঠাকুর। কোন কাব্যের জন্য কত সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান? এটা হচ্ছে গীতাঞ্জলি, 1913 সালে। এটার ইংরেজি নাম হচ্ছে সং অফ ফেরিয়েন্স। ঠিক আছে, কৃষকের ছোট ক্ষেতের চারিদিকে কি খেলা করছে? বাঁকা জল খেলা করছে। সোনার তরী কবিতায় মাঝি কিসের প্রতীক? মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। এখানে প্রতীক নিয়ে হচ্ছে লাগে হলো গ্যাঞ্জাম। ঠিক আছে, সব থেকে বেশি ভেজাল লাগে। যদি বলে আমি সাধারণত হচ্ছে কৃষক, আর প্রতীকী হলো শিল্প স্রষ্টা কবি। ঠিক আছে, আর সোনার তরী কি? মহাকালের প্রতীক। গাছপালার ছায়ার কালচে রং বোঝানো হয়েছে কোন শব্দ দ্বারা? ওই তরু ছায়ামসি মাখা প্রভাত বেলা, এটা একটা লাইন আছে। তরু ছায়ামসি, তরু মানে গাছ, ছায়ামসি মানে কালচে রঙের ছায়া বিশেষ বোঝাইছে, গাছের ছায়া। ঠিক আছে, তরু ছায়া মসি মাখা শব্দটা মনে রাখবা। এটা উল্টা করেও আসতে পারে, আবার সিধা করেও আসতে পারে। নিরুপায় ঢেউগুলো কোথায় ভাঙে? তীরের দুধারে ভাঙে। কাকে দেখে কৃষকের পরিচিত মনে হলো? মাঝিকে দেখে পরিচিত মনে হয়। দেখি যেন চিনি উহারে, এরকম একটা লাইন আছে। খরপরসা শব্দের অর্থ কি? খরপরসা অর্থ হলো শানিত, ধারালো। বর্ষা হচ্ছে হলো ওই বর্ষা যুদ্ধের সময় যে বর্ষা ব্যবহার করে না, ওইটা ধারালো, যে বর্ষা ধারালো। শানিত মানে ধারালো। শূন্য নদীর তীরে কে পড়ে রইল? কৃষক পড়ে রইল। সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। আবার আসতে পারে তোমাদের এখানে বলছে না যে প্রভাত বেলায় একটা শব্দ আছে, প্রভাত সকালের একটা শব্দ আছে। ঠিক আছে, তো আমরা এখন বিদ্রোহী দেখব। ঠিক আছে, আমরা কম কম করে দেখবো যাতে তোমাদের ভালো হয়। আবার এক্সট্রা সব তো দেখা সম্ভব না, তো কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো। এটা একটু বেশি ঘোলাটে একটু বুঝিয়ে নিব, আমি রিডিং করে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, কাজী নজরুল ইসলাম সম্পর্কে তো জানোই। উনি 1899 সালে জন্মগ্রহণ করেন 24শে মে, এবং উনি মারা যান হচ্ছে মৃত্যুবরণ করেন 1976 সালের 29শে আগস্ট। ঠিক আছে, কবি কি দিয়ে বিশ্ব দাহন করবে? কবি দাবানল দাহন করবে বিশ্ব, কবি কি দিয়ে বিশ্ব দাহন করতে চেয়েছেন? দাবানল দাহন দিয়ে। ঠিক আছে, বিদ্রোহী কবিতায় কঠোর কুঠার কার? এটা হচ্ছে পরশুরামের। এই যে দেখতে পাচ্ছ এখানে, একটু বোঝা যায় নাকি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা হলো পরশুরাম। ঠিক আছে, পরশুরাম হচ্ছে তিনি নিক্ষত্রিয় করিব বিশ্ব, এরকম একটা লাইন আছে। পরশুরামের কঠোর কুঠার আমি নিক্ষত্রি করিব বিশ্ব, এমন একটা লাইন আছে। তো পরশুরাম উনি হচ্ছে নিক্ষত্রিয়, ক্ষত্রিয় যে সম্প্রদায়, তার 21 বার নিধন করেছেন। ঠিক আছে, কবি কি ধরনের শান্তি আনতে চেয়েছেন? শান্ত আর উদার শান্তি আনতে চেয়েছেন। বিদ্রোহী কবিতায় কবি আকাশে বাতাসে কি ধনিবে না বলেছেন? উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, এমন একটা লাইন আছে। ঠিক আছে, উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, এটা। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? বিধবার বুকের। ঠিক আছে, বিধবার বুকের। আবার বিধাতারে লেখো না, তবে আমাদের বইতে যে এমসিকিউতে দেখবা যে বইয়ের এমসিকিউ 2 নম্বর আছে, 2 নম্বর না 1 নম্বর সম্ভবত বিধাতারে লেখা, ওখানে বিধবার হবে। ঠিক আছে, বিদ্রোহী কবিতায় কবি কার মরম বেদনার কথা বলেছেন? অবমানিতের মরম বেদনার কথা বলেছেন। বিদ্রোহী কবিতায় কবি কার গভীর রাগিনী? বিদ্রোহী কবিতায় পথিক কবির গভীর রাগিনী। বিদ্রোহী কবিতায় আকুল নিদাখ তিয়াসা কথা বলেছেন কে? বিদ্রোহী কবিতা আকুল নিদাখ তিয়াসা কথা বলেছেন কবি নিজেই।
স্ত্রী ইন্দ্রাণীর অন্যের নাম কি? ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণীর অন্যের নাম হচ্ছে শচী। শচী, শচী বানানটা তোমরা দেখে নাও, তাহলে স আর চ দীর্ঘিকার হবে, ঠিক আছে? শচী, রেফ হবে না, শচী। আর শচীর পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। আচ্ছা, ডমরু বুঝতে একটু কষ্ট হবে জানি, মানে এখানে লেখাটা একটু ঘোলাটে, পরবর্তীগুলো একটু ক্লিয়ার হবে আশা করি। এটাই শুধু একটু ডমরু, এখানে লেখা হচ্ছে কি ডমরু। ডমরু হচ্ছে কি, ডমরু হলো ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র। এটা মানে শিবের হাতে থাকে এদের হিন্দুদের। মহর্ষি অত্রির স্ত্রীর নাম হলো অনসুয়া। অনসুয়া, ন সুয়া, ঠিক আছে? অনসুয়া, দীর্ঘকার, দন্তস্ব নিচে দীর্ঘকার, যদি বুঝতে না পারো বলে দিলাম। মরু নির্ঝর কি? মরু নির্ঝর হচ্ছে মরুভূমির ঝর্ণা, এটা লেখা কি ঝর্ণা। পরশুরাম কয়বার ক্ষত্রিয় নিধন করেছেন? আমি বলেছিলাম মনে হয় 21 বার, তোমাদের বলেছিলাম। এই এখানে লেখা আছে 21 বার নিক্ষত্রিয় করে মানে করছে আর কি। গ্রিক পুরাণ অনুসারে গানের দেবতা হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো, অ্যাপোলো, এই যে অ্যাপোলো। পুরাণ কাহিনী অনুসারে বিষ্ণুর হাত কয়টি? এটা আবার 4টা হাত, ঠিক আছে? 4টা হাতে আবার 4টা কি কি জানি, শঙ্খ কি কি জানি থাকে। তোমরা এটা তোমাদের যে বোর্ড বই আছে, বোর্ড বইয়ের তোমরা শব্দার্থে গেলে পাবা, ঠিক আছে? শব্দার্থে বিষ্ণু যে নামটা আছে ওইটা 4টা হাত আছে, ওনার 4টা হাতে কি কি আছে এটা দেওয়া আছে, দেখে নিও। কবি নিখিল বিশ্ব নিঝুম করতে চেয়েছেন কি দিয়ে? কবি নিখিল বিশ্ব নিঝুম করতে চেয়েছেন চুমু দিয়ে। বিদ্রোহী কবিতায় বিদ্রোহী বাহিকে, কবি নিজেই বিদ্রোহী বাহী। কবি কি ছাড়িয়ে উঠেছেন? বিশ্ব ছাড়িয়ে উঠে আছি আমি চির উন্নতম মশি, এরকম একটা লাইন আছে। আশা করি এবার এগুলো একটু ক্লিয়ার হবে, হ্যাঁ বোঝা যাবে, এগুলো একটু সহজে হয়ে যাবে। তাহারেই পরে মনে, তাহারেই পরে মনে, তাহারেই পরে মনে কবিতায় কবির নীরবতার কারণ কি? প্রিয়জন হারানোর প্রিয়জন কে ছিলেন? নেহাল হোসেন, সৈয়দ নেহাল হোসেন। তাহারে পরে মনে লিখছে কিন্তু সুফিয়া কামাল, ঠিক আছে? কামাল মানে ওনার দ্বিতীয় স্বামী আছিল আর একটা, মানে 2টা বিয়ে করছে এরকম। তো ওনার জন্ম যদি বলতে চাই তাহলে হচ্ছে 1911-তে, আর মৃত্যুবরণ করে 1999-তে। আবার 1899 দিয়ে দেন, 1899 হচ্ছে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে। পাথার শব্দের অর্থ সমুদ্র। কহিল সেই স্নিগ্ধ আখি তুলি, কার কথা বলা হয়েছে? এখানে কবির কথা বলা হয়েছে। শীতের রিক্ততার সঙ্গে কবি কিসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন? নিজ জীবনের অনন্ত শূন্যতার। কবি সুফিয়া কামাল কত? এটা বলছি তোমাদের 99 সালে। তাহারে পরে মনে কবিতাটি কোন ছন্দে? অক্ষরবৃত্ত, মনে রাখবা এটা কি অক্ষরবৃত্ত। আমরা সোনার তরী পেয়েছিলাম, সেটা ছিল মাত্রাবৃত্ত, আর এটা আমরা অক্ষরবৃত্ত মনে রাখবো, ঠিক আছে? মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে? পুষ্প শূন্য দিগন্তে। পুষ্প শূন্য দিগন্ত মানে ফুল নাই এমন একটা স্থান, দিগন্তে চলে গেছে। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। উত্তরী মানে চাদর, এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আর উত্তরী চাদর, উত্তরী মানে চাদরটা মনে রাখবা, জ্ঞানমূলক আসতে পারে, এমসিকিউ আসতে পারে। কিসের প্রতি কবির তীব্র বিমুখতা? বসন্তের প্রতি। পুষ্পারতী শব্দের অর্থ, এটা ফুলের বন্দনা। সুফিয়া কামালের স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন, এটাও আমি তোমাদেরকে বলেছি। এবার দেখি কোন কবিতা আছে। প্রতিদান। আমরা কিন্তু স্বল্প পরিমাণে দেখতেছি, কিন্তু স্বল্প পরিমাণে দেখতে এইগুলা মুখস্থ করার ট্রাই করো, এমনভাবে করো, ঠিক আছে? কারণ এখন বুঝে পড়ার সময় নাই কারোরই। আমি বুঝতে পারতেছি যে তোমরা অনেক চিন্তিত, এই জন্য ভিডিওটা দেখতেছো। তো আশা করি মানে মনোযোগ দিয়ে দেখো। জসিমউদ্দিন, এখানে উদ্দিন আবার বললো না যে জসিমউদ্দিন বানান ভুল, এখানে জসিমউদ্দিন উনি নিজে এরকম ভাবে নাম লিখতেন, ঠিক আছে? হর্ষ চিহ্ন দিতেন নিচের, দয়ের নিচে এইভাবে লিখতেন উনি, এই জন্য এটা হলো অরিজিনাল বানান। আবার দৃষ্কে দিন অনেক জায়গায় দেওয়া থাকে, ওটাও ভুল না হিসাবে, কিন্তু তারপরেও ভুল মানে কোনো ক্ষেত্রে আর কি। মায়ের নাম ছিল কি? আমিনা খাতুন। কবির কার কুল বাঁধেন? যে কবির কুল ভেঙেছে তার কুল বাঁধেন। জসিমউদ্দিনের কথা যদি বলতে চাই, ওনার জন্মসাল হচ্ছে 1903 সালে, আর উনি মৃত্যুবরণ করেন হচ্ছে 1976-এ। ওকে, প্রতিদান কবিতার চরণ সংখ্যা কয়টি? মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে কি বলবো প্রশ্ন। প্রতিদান কবিতার চরণ সংখ্যা কয়টি? 18টি। এটা মানে হঠাৎ করে চলেও আসতে পারে, বলা যায় না। কবি জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 76 বলেছি তোমাদের। বিভাগীয় অর্থ কি? উদাসীন। কবি জসিমউদ্দিনের পৈতৃক নিবাস কোথায়? ফরিদপুরের গোবিন্দপুরে। নিজের আমার দেশের বাড়ি ফরিদপুর। বিষে ভরা বান অর্থ কি? বিষে ভরা বান, এখানে লেখা আছে হিংসাত্মক কথা, তোমরা এটা মনে না থাকলে লিখতে পারো কটু কথা। কটু কথা মানে বিষে ভরা বান একই, যে কথায় হিংসাত্মক থাকে, কটু কথা।
নিরন্তর অর্থ কি? অবিরাম, মানে অবিরাম চলে যায়, নিরন্তর চলে এরকম। মালঞ্চ মানে হচ্ছে ফুলের বাগান, আর নিঠুরিয়া শব্দের অর্থ হলো নির্দয়, নিষ্ঠুর, নির্দয় এরকম কিছু। কবি কেমন ফুল দিয়ে মালঞ্চ সাজিয়েছেন? রঙিন ফুল, রং বেরঙের ফুল দিয়ে, ঠিক আছে। কবি জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দের জন্মগ্রহণ, এটাও বলেছি তোমাদের। তিনি প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বালুচর কাব্যগ্রন্থের অন্তর্গত। ধানক্ষেত কি জাতীয় রচনা? আবার জানি ধানক্ষেত দেখা শোনাতরে ভাইব না। ধানক্ষেত কি জাতীয় রচনা? কাব্যগ্রন্থ। কবি জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে, ঠিক আছে। প্রতিদান, চলো প্রতিদান দেখি, দেখা শেষ হলো আর কি। আমাদের 18 বছর এখন দেখতে পাচ্ছি। 18 বছর পদাঘাতে কি ভাঙতে চায়? পাথার সমান বাধা ভাঙতে চায়। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দ রচিত? মাত্রাবৃত্ত। এই মাত্রাবৃত্ত আমরা পাইছি। মাত্রাবৃত্ত ছন্দ ছিল হচ্ছে আরেকটা সোনার তরী, আর অক্ষরবৃত্ত পেয়েছিলাম আমরা হচ্ছে তাহারেই পরে মনে। আমরা মনে রাখবো, আমরা যতবার যাবো ততবার আমরা তোমাদের আবার আমি বলবো, যাতে আমাদের মনে থাকতে সুবিধা হয়। সুকান্ত ভট্টাচার্য কত বছর জীবিত ছিলেন? 21 বছর। ওনার জন্ম হচ্ছে 1926 আর মারা গেছে 1947। হ্যাঁ, 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ছাড়পত্র। এটা প্রকাশিত হয় 48, ও নিচেই তো লেখা আছে। আচ্ছা ঠিক আছে, এটাও আমরা স্কিপ করলাম, যে 1800 সালে প্রকাশিত হয়। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? গোপালগঞ্জ জেলায়। সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকায় সম্পাদক ছিলেন? দৈনিক স্বাধীনতা। আকাল কি ধরনের রচনা? এটা সুকান্তের একটা সম্পাদিত কাব্যগ্রন্থ, এটা মানে অনেক ভাইরাল। 18 বছর বয়স বাষ্পের বেগে কি কিসের মতো চলে? মানে বাষ্পের বেগে কিসের মতো চলে? স্টিমারের মতো। 18 বছর বয়সে অহরহ কি উকি দেয়? বিরাট দুঃসাহসেরা উকি দেয়। তো আমরা এরপরে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি 1969। এরপর আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি 1969 কোন কাব্যগ্রন্থের কবিতা? নিঃশ্বাস ভূমে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি কমলবনকে কিসের প্রতীক রূপে ব্যবহার করেন? মানবিকতা, সুন্দর ও কল্যাণের প্রতিরূপে। এটা তোমরা সৃজনশীলে ব্যবহার করতে পারো, মুখস্থ করে ভালো। মানবিকতা, সুন্দর, কল্যাণের প্রতীক রূপে ব্যবহার করেন। ফেব্রুয়ারি 1900 কবিতাটি কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে। তাহলে আমরা আরো নতুন একটা পাইলাম, মাত্রাবৃত্ত ছন্দ দেখছি, আমরা অক্ষরবৃত্ত ছন্দ দেখছি, গদ্য ছন্দ পাইলাম। তার মানে দেখো, মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে সোনার তরী, আর অক্ষরবৃত্ত ছন্দ হচ্ছে তাহারাই পরে মনে। আবার 18 বছর পেয়েছিলাম মাত্রাবৃত্ত ছন্দ, আর এখানে আমরা ফেব্রুয়ারি পাইলাম, এটা হচ্ছে গদ্য ছন্দ রচিত। কমলবন শব্দের অর্থ পদ্মবন। হরিত হচ্ছে উপত্যকা, হরিত উপত্যকা অর্থ হচ্ছে সবুজ দেশ। হরিত মানে হচ্ছে সবুজ, আর দেশ উপত্যকা বলতে আমাদের নিজের দেশ। উপত্যকা অনেক নদ নদী আছে, তাই বাংলাকে বুঝিয়েছেন, এই আর কি। তো চলো নেক্সটে কি আছে দেখি। হৃদয়ের উপত্যকার রং কেমন? হৃদয়ের উপত্যকার রং হলো হরিত, মানে সবুজ। হরিত মানে কিন্তু সবুজ। কোথায় থরে থরে কৃষ্ণচূড়া ফুটে? এটা হলো শহরের পথে পথে। কার হাত থেকে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে? সালামের। বেশিরভাগ জিনিসই সালামের। সালামে যে বুক পাতে শুধু বরকত, আরো একটা আছে কি সে সম্পর্কে জানি। আর সালামের বেশিরভাগ সালামেরই উত্তর হবে। আর মনে করো তোমার মনে না থাকে, সালাম দিয়ে দিবা যদি না পারো আর কি বলতেছি। তারপর তোমার উচিত জিনিসটা মুখস্থ করার, ঠিক আছে, বা বোঝার। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? নরসিংদী পাড়াতলি গ্রামে। কবি শামসুর রহমান জন্মগ্রহণ করেন হচ্ছে 1929 সালে এবং মৃত্যুবরণ করেন 2006 সালে, মনে রেখো, ঠিক আছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের কথা উল্লেখ করা হচ্ছে? কৃষ্ণচূড়া, এটা একটা কমন। ফেব্রুয়ারি 1969 কবিতায় রৌদ্র কিসের প্রতীক? আনন্দের প্রতীক। রৌদ্র কিসের প্রতীক? আনন্দের প্রতীক। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। তোমাদের আমি তো সবগুলো জন্মসাল বলে দিলাম, মৃত্যুসাল বলে দিলাম। তোমাদের কাজ হচ্ছে কমেন্ট বক্সে আমার আবু জাফর ওবায়দুল্লাহর জন্মের মৃত্যুসালটা বলে দাও, দেখি তোমাদের কেমন মনে আছে। তোমরা জানি বই দেখেই বলবা, তারপরেও দেখো তোমাদের মনে থাকবে, বুঝো না? ট্রিক্স তো পড়ালেখার এভাবে ট্রিক্স। এটা একটু ঘোলাটে বিদ্রোহী, আর এটা একটু বেশি ঘোলাটে না। আচ্ছা আমি রিডিং করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। ভালোবাসা দিলে কে মরে যায়? এটা একটা কমন প্রশ্ন। মা মরে যায়। প্রবহমান। আচ্ছা তোমাদের বলি, বানানটা খেয়াল রাখো। প্রবহমান, এটা তোমাদের ব্যাকরণের জন্য খুবই ব্যাকরণের জন্য কি, ব্যাকরণ অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রবহমান নদী কাকে ভাসিয়ে নেয়? বানান অংশে আসতে পারে। প্রবহমান নদী যে সাঁতার কাটতে জানে না তাকে ভাসিয়ে নিয়ে যায়।
উনুনের আগুন আলোকিত কিসের কথা? এটা হচ্ছে একটা উজ্জ্বল জানালার কথা বলা হয়েছে। কিংবদন্তি শব্দের অর্থ কি? খুবই একটা কমন প্রশ্ন। জনশ্রুতি। জনশ্রুতি মানে কি জানো? লোক পরম্পরা এমন একটা কথা যেটা মানে একজনের কাছ থেকে আর এক জনশ্রুতি, কথোপকথনের সাথে মানে ভাইরাসের মতো ছড়ায় জনশ্রুতি, ঠিক আছে, লেজেন্ড আর কি। এটা অন্য ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, এটার প্রসঙ্গ ভেদে মানে ব্যবহার আলাদা। জিহ্বায় উচ্চারিত প্রতিটা শব্দ কি? কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? এটা হচ্ছে গদ্য ছন্দে রচিত। তাহলে আমরা পাইলাম কি? আমরা আবার একটু রিভিশন দিই, আমরা মনে কর ট্রাই করি, ঠিক আছে। আমরা সোনাতরি পেয়েছিলাম কি? মাত্রাবৃত্ত ছন্দে, ওকে ফাইন। এরপরে পড়েছিলাম হচ্ছে আমরা তাহারে পরে মনে পেয়েছিলাম অক্ষরবৃত্তে, ওকে ফাইন। এরপরে আমরা পেয়েছিলাম 18 বছর বয়স মাত্রাবৃত্ত ছন্দে, ওকে ফাইন। এরপরে আমরা গদ্য ছন্দে আরেকটি পেয়েছিলাম, যেটা হচ্ছে ফেব্রুয়ারি 1969। আর আমরা বর্তমানে যেটা দেখতেছি সেটাও একটা গদ্য ছন্দে রচিত। আমি কিংবদন্তির কথা বলছি, মনে রাখবা, ঠিক আছে, নোট করে রাখবা, তাহলে তুমি বারবার ভুলবা আমি জানি। তুমি এখন যদি মনে থাকে না, তুমি দেখবে একটু পরে ভুলে গেছো, এই জন্য রিভিশন দিতে পারবা। তাই প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা কত নাম্বার পর্যন্ত পড়লাম? অভ্যুত্থান, এটা আসাই নেই না, এটা আসি নাই, এটা আসছিলাম। আমি কিংবদন্তির কথা বলছি, গদ্য ছন্দে রচিত। তারপরে হচ্ছে অভ্যুত্থান শব্দের অর্থ কি? অভ্যুত্থান শব্দের অর্থ হলো উত্থান বা জাগরণ। তোমরা জাগরণের শব্দটা লিখবা, উত্থান লিখতে যায় বানান ভুল করো না, তাহলে কিন্তু কাটে দেব। শুধু জাগরণ লিখলেই তোমাদের সুবিধা। ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? লৌহখণ্ডকে যে প্রজ্বলিত করেছে, এই বানান নিচে কিন্তু ব আছে একটা। বিচলিত স্নেহ কি? বিচলিত স্নেহ হলো আপনজনের উৎকণ্ঠা। এটা হলো মূর্ধন্য হবে, এখানে মূর্ধন্য হবে, মনে রাখবা, মূর্ধন্য হবে, দন্ত ন দিবা না। এগুলো তোমার যদিও মানে সারা তো খেয়াল করে কাটে না, তবে এডমিশনে যায় কিন্তু মারা খাবার নিশ্চিত, এগুলো যদি খেয়াল না করো। তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃষক ছিলেন। কৃষক, ঠিক আছে, কৃষক ছিলেন। আর কৃতদাস একই, কৃতদাস মানে কি? কৃষক ছিলেন, ঠিক আছে। তুমি যদি কৃষক দাও কাটবে না। এরপরে তোমরা ভাবছো শেষ, আমি আরেকটা জিনিস তোমাদের জন্য আসছি, আমরা নাটকের কিছু একটা দেখবো। আমরা তো কবিতাংশ তোমাদের পড়ালাম, তো তোমাদের এটা একটা ফ্রি, চলো আমরা একটু প্র্যাকটিস করি, একটু সময় নাও, সময় নাই, সমস্যা কি? সময় কি আছে না? আর আমাদের, আমি তো বলছি যে 20 মিনিটেই অনেক কিছুই শেখা যায়, তো আমাদের এখন আমার 17 মিনিট চলতেছে, আমরা আরও যদি 3 মিনিট 5 মিনিট লাগুক, সমস্যা কি? এখানে আমাদের মনে হয় কয়টা আছে? 37টার মতো আছে। চলো তো দেখি, তাড়াতাড়ি দেখি, তোমাদের যাতে সময় বেশি লস না করি, একটু বুঝিয়ে দিব যদি আমি এক্সট্রা কিছু জানি। রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন? এটা হচ্ছে উমিচাঁদকে। উমিচাঁদকে বলার কারণ হলো দুমুখ সাপ, ঠিক আছে, এই জন্য। দুমুখ সাপ বলতে কি? ইংরেজের কথা নবাবের দিকে লাগায়, আর নবাবের কথা ইংরেজির দিকে লাগায়, মানে উনি হচ্ছে দৌলতের পূজারী, উনি নিজেই বলছে যে আমি দৌলতের পূজারী, ঠিক আছে। সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? মোহাম্মদ বেগ। যদি আমি বলতে যাই শর্টকাটে, ঠিক আছে, মিরন। মিরন তোমরা ক্যারেক্টার যদি মানে পড়ে থাকো, বা আগেও তো পড়ছো অবশ্যই, সেকেন্ড ইয়ারে তুমি এই দুদিন পরে এইচএসে দেবা, ক্যারেক্টার সম্বন্ধে নাম যদি না শোনো তাহলে আর কি বলবো আর কি। ক্লাইভ, ঠিক আছে, মির্জাফরকে বলেছিল যে হত্যার কথা, মির্জাফর রাজি হয় নাই, কিন্তু মিরনকে মির্জাফরের ছেলে, সে রাজি হয়েছিল। তো ক্লাইভ মিরনকে দিয়ে কি করছে, মানে সিরাজউদ্দৌলাকে মারার একটা ইডিস আর কি, সুপারিশ। তো মিরন কি করছে, নিজে না মেরে সে আবার মোহাম্মদ বেগকে নিচে মানে সুপারিশ করছে 10,000 টাকার বিনিময়ে। তো জাফরগঞ্জের কয়েদখানায় যখন ছিল সিরাজউদ্দৌলা, তখন সে যায়, প্রথমে এলো লাঠি দিয়ে আঘাত করে, মনে রাখবা, প্রথমে লাঠি দিয়ে আঘাত করে, তারপরে কি ছুরি দিয়ে তারা হত্যা করে আর কি, এভাবেই। তাহলে কে মারে? মোহাম্মদ বেগ। আর একটা ইনফরমেশন দিয়ে দেয় তোমাদের, ঠিক আছে, ছোট্ট করে আসতে পারে, সিরাজউদ্দৌলা নাটকের সর্বশেষ উক্তিটি কার? মোহাম্মদ বেগের। আর যদি আসে প্রথম কার, তাহলে তোমরা বলবো আপনাকে ক্লেটন। আর যদি বলো ক্লেটনকে, ক্লেটন আসলে মূল চরিত্র না, মানে ইংরেজদের মূল চরিত্র হলো ক্লাইভ, হচ্ছে ক্লেটন হচ্ছে হলো গুপ্তচর ইংরেজদের, মনে রাখবা। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? লাহোর থেকে এসেছে। চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, উক্তিটি কার? রায় দুর্লভের। উক্তিগুলো একটু মানে মনে রাখবা, ঠিক আছে। সিরাজের কোন সেনাপতি যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে মীর মর্দান, গোলাবারতে হয়, মানে শহীদ হয়ে যায়, এই জন্য সিরাজউদ্দৌলার অনেক মন খারাপ হয়। ঐতিহাসিক পলাশী কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে। আবার জানি মানে এমসিকিউ আসলে যদি বলে গঙ্গা, যমুনা, এগুলো যমুনা দিয়ে দিও না, ঠিক আছে, ঐতিহাসিক গঙ্গা নদীর তীরে, যমুনা দিও না। সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপকার?
শেষ সংলাপ, ও আমি তো তোমার বলে দিয়েছি এটা না, মোহাম্মদ নবাবের গোলন্দাজ বাহিনী কোন খাল পেরিয়ে শিরাইদহের মারাঠা খাল। নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দী হন? ভগবান গলায় বন্দী হন, এরপরে কয়েদখানায় জাফরগঞ্জের কয়েদখানায় নিয়ে যাওয়া হয়। আমি একটু পানি খাই নি। তারপরে লেখা আছে কি, আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না। শেরজি মানে শেরজি বলে কে? মির্জাফর। শেরজির সাথে মির্জাফর মনে রাখো বাদে মির্জাফর শেরজি বলে, তাইলে তুমি উক্তিটা বলতে পারবে যে মির্জাফর বলছে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি দেখি আমরা সিরাজউদ্দৌলা। এখানে তোমাদের আমরা কিছু ইনফরমেশন দিব। ঠিক আছে, সুন্দর সুন্দর তোমরা মনে রাখবা, কিন্তু এটা মনে রাখবা খুব ইম্পর্টেন্ট। দেখো সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা কয়টি? এখানে বলছে তৃতীয় অঙ্ক, মানে তোমার বেশি ইম্পর্টেন্ট এটাই আর কি। দেখো প্রথম অঙ্ক হলো 4টি, দৃশ্য মোট 12টি। প্রথম অঙ্কের হচ্ছে দৃশ্য সংখ্যা কত? 3টি। দ্বিতীয় অঙ্কেও 3টি। তৃতীয় অঙ্কে যেটা এখানে আসছে 4টি, এবং চতুর্থ অঙ্কে হলো 2টি। ঠিক আছে, তুমি কিভাবে মনে রাখবা আমি তোমাকে বলি। শুধু মনে রাখবা এটাই যে তোমার, আচ্ছা এখানে বলি, তুমি শুধু মনে রাখবা তোমার হচ্ছে অঙ্ক সংখ্যা 4টা, এবং তুমি 4টা, যেমন তোমার বিকাশ অ্যাকাউন্ট খোলো বা নগদ অ্যাকাউন্ট খোলো, 4টা পিন নাম্বার মনে থাকো, এইভাবে পিন নাম্বার মনে রাখবা। কেমনে? দেখো এই যে আমার 4 আঙ্গুল 3342, এটা মনে রাখো তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মনে করো, তোমার এটা ভোলা যাবে না। 3342, তাহলে মনে কি, যদি প্রথম অঙ্ক বলে তাহলে 3 মানে 3টা দৃশ্য, যদি দ্বিতীয় অঙ্ক বলে তাহলে কি 3টা দৃশ্য মানে 33, তোমার মানে বিকাশ বা নগদের পিন নাম্বার আর কি। ঠিক আছে, তারপরে হলো 4, তারপরে 2, এইভাবে সিরিয়ালে এইভাবে হবে। তাহলে মনে রাখা কত ইজি না, জিনিসটা খুবই ইজি, ট্রিক্স যদি অ্যাপ্লাই করো। ঠিক আছে, পড়ালেখা মজা, সেই মজা না যদি ট্রিক্স অবলম্বন করতে পারো, কিন্তু শুধু যা ধাপকার ট্রিক্স অবলম্বন করবো তা তো হয় না, পইরা তারপরে ট্রিক্স অবলম্বন করতে হবে, সরাসরি করা যায় না কখনোই। ভিক্টোরি অর ডেথ উক্তিটির প্রতি, এটা ব্রিটিশ সৈন্যদের প্রতি বলেছেন ক্লাইভ আর কি। কার নির্দেশে সিরাজউদ্দৌলা হত্যা করা হয়? মিরনের, আমি এটা তোমাদের বলছি শুরুতেই, মিরন মোহাম্মদ বিবেককে দিয়ে 10,000 টাকার বিনিময়ে করায়। ফোর্ট উইলিয়াম জাহাজ, এটা কি বলছে? ইংরেজের পরাজিত হয়ে কোন জাহাজ আশ্রয় নেয়? ফোর্ট উইলিয়াম জাহাজ। ফোর্ট উইলিয়াম একটা দুর্গর নামও আবার জাহাজের নামও, এটা মনে রাখবা, কনফিউজ করবা না। আবার যদি না বলে আসছে, এটা আমি দেখছিলাম জাহাজের, দুটা বিষয় ভিন্ন। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপ বলেছিলাম তোমাদের ক্লেটনের। সিরাজউদ্দৌলা কাকে কলকাতায় দেওয়ানি নিযুক্ত করেন? মানিক চাঁদ। ক্লাইভের গাধা মির্জাফর, ক্লাইভের গাধা মির্জাফর বুঝতে বিশ্বাসঘাতক না। সিরাজউদ্দৌলা নাটকের কয়টি অঙ্ক বলেছি তোমাদের? মুক্তিযুদ্ধের সময় সিকান্দার আবু জাফর কোন পত্রিকার? মুক্তিযুদ্ধের সময় সাপ্তাহিক অভিযান, আবার এমনি আসতে পারে অভিযান, মানে অভিযান পত্রিকাটি কি মাসিক পত্রিকা নাকি সাপ্তাহিক নাকি দৈনিক, এভাবে আসতে পারে। সাপ্তাহিক, মনে রাখো সাপ্তাহিক। নবাব আলীবর্দী খাঁর প্রিয় পাত্র কে ছিলেন? নবাব আলীবর্দী খাঁকে সিরাজের কে হয়? সিরাজের হয় না। আর শ্বশুরের নাম হচ্ছে ইরিস খাঁ, মনে রাখবা। আলীবর্দী খাঁ হচ্ছে তার নানার নাম, আর শ্বশুরের নাম হচ্ছে ইরিস খাঁ, এই দুটা মনে রাখবা। ঠিক আছে, আর প্রিয় পাত্র মানে আলীবর্দী খাঁর প্রিয় পাত্র কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলা। যদি বলে যে আলীবর্দী খাঁ কত সালে মৃত্যুবরণ করেন, তুমি দেবা 56-তে। ওকে, ঠিক আছে। আর এরপরে দেখি, মোহনলালের তথ্য মতে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সৈন্য সংখ্যা কত? 50,000-এর বেশি। কার মতে? মোহনলালের মতে। এমনি বেশি একটা আসে না, এমনি আসবে কত? 50,000, মনে রাখবা 50,000-এর বেশি। 50,000 দিলেও মানে কাটার কোনো সম্ভাবনা নাই, কিন্তু বেশি শব্দটা দিলে ভালো না, পজিটিভ দিবা সবসময়। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কি? এই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কি? ঠিক আছে, সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মুহাম্মদ হাইবাত জঙ্গ বাহাদুর। দুইভাবে, যে বলছি না দুইটা নাম, তো দুইভাবে মুখস্থ করো। সিরাজউদ্দৌলা শাহ কুলি প্রথমে মুখস্থ করবা, তোমার কাজ এইটা দরকার হয় 1 ঘন্টা লাগলে একটা মুখস্থ করবা, পরের আর 1 ঘন্টা তুমি ওই 1 ঘন্টা তোমার কিছু পড়বা, তাই না? তো মনে করার চেষ্টা করবা, যখন মনে পড়বো সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ, ঠিক আছে, তারপরে তোমরা মুখস্থ করবা মির্জা মোহাম্মদ হাইবাত জঙ্গ বাহাদুর, তারপরে তোমাদের মুখস্থ হয়ে যাবে। খুবই বড় নাম, ভয়ঙ্কর নাম বাইরে ভাই। আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত উক্তিটি কার? হলোয়েল। এখানে একটা কাহিনী আছে। এই কথাটা পড়ার পর উমিচাঁদ একটা কথা বলছিল যে ব্রিটিশ রাজারা সিংহ লেজ গুটিয়ে পালাবে, এমন একটা কথা বলছিল। তো এটা অংশে বেশি কাশি ব্যাখ্যা করতে বলে, এই যে হলোয়েল পালায় গেছে গা ইংরেজদের ভীতু বলছে, এই মানে ব্রিটিশ সিংহ পালায় গেছে গা লেজ গুটিয়ে, এরকম পরে নেবা ক্লিয়ার হয়ে যাওয়া। পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
সাল দেওয়া আছে 1757, আমি তারিখটা বলে দিচ্ছি 23 জুন, মনে রাখবা 23 জুন। সিরাজউদ্দৌলা শ্বশুরের নাম কি? মোহাম্মদ ইরিচ খাঁ, বলেছিলাম তোমাদের আমি। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য কত তারিখে ঘটনা? দ্বিতীয় দৃশ্য হচ্ছে 1756 সালের 3রা জুলাই। 3রা জুলাই, রাধিবা 3রা জুলাই, সুন্দর না তাহলে? অভিজাত কোন ধর্মের লোক ছিলেন? শিখ ধর্মের লোক ছিলেন, মনে রাখবা। একটা আনকমন জিনিস হইলো মনে রাখবা, অমিচাঁদ ছিল হলো দুমুখী সাপ, আর উনি ছিল শিখ ধর্মের, ঠিক আছে? সেরা বিশ্বাসঘাতক ছিলেন ক্লাইভের মধ্যে। ওকে, হলওয়েলকে, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘুষখোর ডাক্তার। ঘুষখোর ডাক্তার এমন আসতে পারে, ঘুষখোর ডাক্তারকে, তাহলে তুমি দিবা কে? হলওয়েল। সিরাজউদ্দৌলা সেনাপতিকে? সিরাজউদ্দৌলা সেনাপতি মীর জাফর, এটা জানবাই স্বাভাবিক। তোমরা এটা মনে করো না পড়লেও কেমন জানে যাবা গা। ছোটবেলা মীর জাফরের কথা শোনা, বিশ্বাসঘাতক মীর জাফর কে? সিরাজউদ্দৌলা সেনাপতি ছিল। ওকে, আমি দৌলতের পূজারী বলেছেন, এটা আমি তোমাদের বলেছিলাম মনে হয়, অমিচাঁদ, কারণ উনি দৌলতের পূজারী কি, মানে যে টাকা দেয় তার পক্ষে কাজ করা শুরু করে, ইংরেজের পক্ষেও নবাবের পক্ষেও। দুর্গের ভেতরে কাদের অবস্থা শোচনীয় ছিল? ইংরেজদের। দুর্গের অবস্থা মানে ওই ফোর্ট উইলিয়াম দুর্গের কথা বলছে কিন্তু এখানে। সো আমাদের 37 পর্যন্ত বলছিলাম ভিডিওটা, তোমাদের 20 মিনিটের কথা বললে দেখো 6 মিনিটে আমরা কত কিছু শিখে ফেললাম। তোমাদের কি লস হয়েছে না লাভ হয়েছে? তোমরাই বলো। কামিয়াবি একটা, হ্যাঁ এটা একটা হিন্দি শব্দ, ঠিক আছে? সফলতা, কামিয়াবি হিন্দি শব্দ, সফলতা। নবাব সিরাজউদ্দৌলার নানার নাম কি? নানার নাম হচ্ছে আলীবর্দী খাঁ, তোমাদের বলছি, প্রিয় পাত্র ছিল তার। তামা তুলসী গঙ্গাজল ছুঁয়ে, এটা হচ্ছে রাজবল্লভ। তামা তুলসী গঙ্গাজল ছুঁয়ে প্রথমে কে শপথ করেছিলেন? রাজবল্লভ। আচ্ছা, কোরআন শরীফ ছুঁয়ে কে শপথ করেছিলেন? এটাকে তোমরা বলতে পারবা? এটা যদি বলতে পারে, সেরা মানে বিশ্বাসঘাতক কে, মানে মেইন চরিত্র যে বিশ্বাসঘাতক মীর জাফর না, সেই করেছিল। ওকে, আমরা দুইটা আছে, শেষ করে দিই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কোথায় বাণিজ্য কুঠির স্থাপন করে? সুরাটে। কে? ক্ষুদ্র শক্তিধর রায় দুর্লভ। ক্ষুদ্র শক্তিধর মানে খুবই কম। তো ভিডিওটাই পর্যন্তই। তোমরা আশা করি একটা ভালো একটা রিভিশন দিছো, বা তোমরা আগে পড়ছো, এখন নতুন কিছু হয়তো পাইছো, ওইগুলো একটু চেষ্টা করবা। সবগুলো তোমাদের কাছে আশা করি নতুন না, কারণ তোমরা অবশ্যই পড়ালেখা করেছো, তাই না? প্রস্তুতি নিয়েছো না? তো শুরুগুলো একটু ঘোলাটে থাকলেও আমরা পরেরগুলো একটু ক্লিয়ার পেয়েছিলাম। সো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।